করবো যে মানুষকে ভোট না দিতে দিয়ে 6 লক্ষ ভোটে জিতলাম। অভিষেক বন্দ্যোপাধ্যায় 7 লক্ষ ভোটে জয়ী হয়েছে। ভোট হয়নি তো, কত টাকা দিয়ে খেলা হয়েছে, কত কি হয়েছে না হয়েছে, এগুলো আগামী দিনে তথ্য প্রকাশিত হয়। যদি কেউ মনে করে থাকেন যে এই ভোটে জিতেছি বলে আমি যত অপকর্ম করেছি সব ছাড় পেয়ে যাব, তাহলে দুশ্চিন্তায় ঘুমাবে না। যখন কোর্টটা খুলবে, যখন আদালতে শুনানিটা হবে, তখনই টের পাবেন তারা। রাস্তায় গুন্ডা না নামিয়ে, ইলেকট্রাল বন্ডের টাকায় গুন্ডাদের লালন পালন না করে কোর্টে আসুন। আসুক, কখনোই চান না যে নিরপেক্ষ নির্ভীক নিশ্চিত ভোট হোক। 26-এ লড়াই হবে, আমরাই জিতবো, আজকে আমি বললাম প্রকাশ্যে। মমতা কি বলছেন এটা যদি আমাদের সবসময়ই গ্রাহ্যতার মধ্যে মানতে হয় এবং সবসময় কথার জবাব দিতে হয়, তাহলে তো আমরা পাগল হয়ে যাব। ও তো পাগলের যে মমতার বিরুদ্ধে যত দুর্নীতি, সেই দুর্নীতিটা আদালতের উদ্যোগে বামপন্থী আইনজীবীরাই করেছে। ইউসুফ পাঠান, সে গুজরাটে থাকে, তাকে পশ্চিমবঙ্গের একজন মানুষও চেনেন না, যারা ক্রিকেট দেখেন তারা ছাড়া। গুজরাট থেকে তাকে নিয়ে এলেন, কে ঠিক করে দিল গুজরাট থেকে যে ইউসুফ পাঠান প্রার্থী হবেন? পশ্চিমবঙ্গের বিধানসভা যদি ভোট হতো, তাহলে এইরকম মুসলমানরা ওকেও ভোট দিত না ওইরকমভাবে ধর্মীয় বিভাজনে, এবং এই দুর্নীতি ইত্যাদির পক্ষে মানুষ কখনোই মমতাকে সমর্থন করতো না। দুটো নির্বাচনের প্রেক্ষিত আলাদা। আমরা এর আগেও দেখেছি মানুষ সাধারণভাবে বিধানসভার ক্ষেত্রে এক ভোট দেন, লোকসভার ক্ষেত্রে আরেক ভোট দেন, সেটা আমরা দেখেছি। সেটা বদলা নিচ্ছেই তো। ও তো গুন্ডাদের তো রাস্তায় ছেড়ে দিয়েছে। গুন্ডারা তো বিভিন্ন জায়গায় সিপিআইএম কর্মীদের আক্রমণ করছে, অফিস ভাঙছে। উনি কি মনে করছেন রেহাই পেয়ে যাবেন নাকি? রেহাই পাবেন না। আমি এখনও বলছি যে যারা এরকমভাবে সিপিআইএম কর্মীদের আক্রমণ করছে, তাদের পার্টি অফিস ভাঙছে, তারা মনে করবেন না পার পেয়ে যাবেন। এমন ব্যবস্থা নেওয়ার মতো পরিস্থিতি তৈরি করব যে তখন তারা নিশ্চিন্তে ঘুমোতে পারবেন না, এটা তারা মাথায় রাখবেন। বলছি, এত দুর্নীতি দেখা যাচ্ছে, এত কিছু কথা, এত চোর চোর স্লোগান কোথায় গেল বলুন তো? দেখা গেল এক নিমেষে সব উড়ে গেল, এক ফুঁকে। কারণ তৃণমূল কংগ্রেসের জয় জয়কার পশ্চিমবঙ্গে দেখা যাচ্ছে। কি হলো বলুন তো? এত দুর্নীতির বিরুদ্ধে লড়াই করলেন বিকাশ রঞ্জন ভট্টাচার্য, কি হলো? আলটিমেট কি হলো? মানুষের কাছে কি কোথাও পৌঁছাতে পারলেন না? মানুষ কি সেই লক্ষ্মী ভাণ্ডারের মধ্যে আবদ্ধ থাকলো? মানুষ কি সেই লক্ষ্মী ভাণ্ডারটাকে শ্রেয় বলে মনে করলো? আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তার সঙ্গে কথা বলবো। বলছে, মানুষের মধ্যে কি আপনারা জাগরণ সৃষ্টি করতে পারলেন না? এই সমস্ত ভুল ধারণা, ভুল ব্যাখ্যা। কারা ভোট দিল? মানুষ ভোট দিয়েছেন লোকসভাকে মাথায় রেখে। এটা বিধানসভার ভোট নয়, এটাকে মমতাকে জঞ্জালে ফেলার ভোট নয়। মমতাকে যখন জঞ্জালে ফেলার ভোট হবে, তখন দেখবেন মানুষ কিরকম প্রতিক্রিয়া দেখায়। এটা না, 26-এ লড়াই হবে, আমরাই জিতবো, আজকে আমি বললাম প্রকাশ্যে আপনাকে। কথা হচ্ছে, এটা ভোটটা ছিল গোটা দেশব্যাপী মোদির যে একটা সাংঘাতিক স্বৈরাচারী মনোভাব, ভারতবর্ষের চরিত্রকে পাল্টে দেওয়ার যে পরিকল্পনা ছিল, তার বিরুদ্ধে গোটা দেশব্যাপী লড়াই হয়েছে। এটাকে বিচ্ছিন্ন পশ্চিমবঙ্গের লড়াই ভাবলে ভুল হবে। এবং আমরাও ধারাবাহিকভাবে মোদির এই স্বৈরাচারের বিরুদ্ধে প্রচার করেছি, কথা বলেছি। আমরা এটাও বলেছি যে মমতা হচ্ছে মোদিরই আরেকটা প্রতিরূপ। মমতার কোনো সুযোগ ছিল না ভারতবর্ষে কেন্দ্রীয় ক্ষমতায় যাওয়ার। মমতা একটা স্থানীয় দল, বিজেপি একটা সার্বিক সর্বভারতীয় দল, এটা তো মাথায় রাখতে হবে। সুতরাং সে কথা মাথায় রেখে মোদিকে হারানোটাই ছিল মূল লক্ষ্য। সেই লক্ষ্যে পশ্চিমবঙ্গের মানুষ মনে করেছেন, যেহেতু রাজ্যে ক্ষমতায় মমতা আছে, অতএব বামপন্থীদের থেকে মমতা বরং এটা বেশি কার্যকর হবে, এটা তাদের ধারণা হয়েছে। স্বাভাবিক, এই ধারণার যে রাজনৈতিক বিশ্লেষণ, ব্যাখ্যা, সেটা মানুষের কাছে আমরা পৌঁছতে পারিনি। কিন্তু এ নিয়ে মমতার খুব জয় জয়কার বলে যারা উল্লসিত হচ্ছেন, তারা বাস্তব পরিস্থিতি সম্পর্কে খানিকটা বিশ্লেষণের খামতি দেখাচ্ছেন। এটা বিরাট জয়, মোদি বিরোধী জয়, দেশকে স্বৈরাচারের হাত থেকে বাঁচাবার জন্য জয়। এই যেভাবে ফাইট হলো, সেটিং তত্ত্বটা কোথাও টিকলো না। কারণ কেন, আমি আপনাকে বলছি, এইভাবে যদি সেটিং থাকতো, তাহলে বিজেপি আজকে 12টা আসনে গিয়ে দাঁড়াতো না। যে 17টা সিট বারবার আপনারা বলছিলেন যে সেটিং হয়ে গেছে, 17টা 27টা, কোথায় সেটা, কোথায় গেল? এক ফুঁকে। আমি আবারও বলছি, সেটাই ছিল। এবং শেষের দিকে বিজেপির নেতারা এসে তারা এটাকে নিজেদের সর্বগ্রাসী করার একটা প্রয়াস তৈরি করলো এবং ধর্মীয় বিভাজনটা পরিষ্কার করে দিল। আপনারা শেষের দিকের নির্বাচনের বক্তৃতাগুলো শুনবেন, মোদি এবং মমতার উভয়ই একেবারে সরাসরি ধর্মীয় বিভাজনের লাইনে বক্তৃতা করেছেন। তা না হলে ইউসুফ পাঠান, সে গুজরাটে থাকে, তাকে পশ্চিমবঙ্গের একজন মানুষও চেনেন না, যারা ক্রিকেট দেখেন তারা ছাড়া। গুজরাট থেকে তাকে নিয়ে এলেন, কে ঠিক করে দিল গুজরাট থেকে যে ইউসুফ পাঠান প্রার্থী হবেন? তিনি এখানে
আমি তাই বলি তো, তাকে 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 কে মদত দিল, কে জানালো যে ইউসুফ পাঠান প্রার্থী হতে পারে? এই সবটাই আরএসএস নিয়ন্ত্রণ করেছে, আমি আজও বলছি। এবং শেষ পর্যায়ে যখন আরএসএস দেখলেন যে মোদি এবং নাড্ডা তারা তাদের উপেক্ষা করার চেষ্টা করছে, তখন আরএসএসের যে দ্বিতীয় কন্যা তাকে ধরে এখানে ধর্মীয় বিভাজনটা পরিষ্কার হলো, হিন্দু মুসলমান ভাগাভাগি হলো, যার ফলে ভোটের এই রেজাল্ট, যার ফলে অধীর হারে, যার ফলে বামপন্থীরা একটু কোণঠাসা হয়ে যায়। কেন বামপন্থীরাই একমাত্র যারা ধর্মনিরপেক্ষতার উপর দাঁড়িয়ে মানুষের কাছে রাজনীতি প্রচার করেছে। আমি বলছি সেটিং করে কেউ কি নিজেদের আসনের ঝুলি কমাতে পারে? আপনার সেটিং করে এটা কখনো, এই সেটিং তত্ত্ব কখনো খারাপ হবে? সবাই তো নিজের স্বার্থ দেখার জন্য সেটিং করবে। নিজের স্বার্থ কি? উভয়েরই স্বার্থ হচ্ছে একটাই স্বার্থ, বামপন্থীদের ঠেকাও। সুতরাং উভয়ে তাদের স্বার্থের লক্ষ্যে ঠিক আছে। একটাই স্বার্থ কমিউনিস্টদের ঠেকাও, আরেকটা স্বার্থ হচ্ছে যে গোটা দেশ জুড়ে যাতে মোটামুটিভাবে ধর্মীয় বিভাজনের রাস্তা টিকে থাকে সেই রকম লাইন করো। এত নিয়োগ দুর্নীতি, এত চোর, এতগুলো মন্ত্রী জেলে, বাংলার মানুষ তাও বেশিরভাগ, আমি আপনাকে বলতে পারি সংখ্যালঘু ভোট ঠাসা মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাংকে পড়েছে। সেটা তো আপনি আমার কথা তো আপনি সমর্থন করলেন। গোটা দেশ জুড়ে ধর্মীয় বিভাজনের যে প্রচেষ্টা হয়েছে সে তারও প্রতিফলন বাংলায় হয়েছে। এখানেই তো সেটিংটা আদর্শগত সেটিং, যে ধর্মীয় বিভাজন করো, আমি হিন্দু তুমি মুসলমান, এইভাবে ভাগ করো। এবং বিজেপির সভাপতি প্রকাশ্যে বলছেন আমি তো মুসলমানের ভোট পাবো না। তারা এইটাই সেটিং করেছেন যে ধর্মীয় বিভাজন করে ধর্মনিরপেক্ষ যে আদর্শ সেটাকে নষ্ট করো, সেটা গোটা দেশ জুড়ে বিজেপির পরিকল্পনা। এবং সেটা করবার জন্য দুর্নীতির ক্ষেত্রে ওকে আটকে রাখা আতঙ্কের কথা। আমাদের লস্ট বলছে, আর নির্বাচনে শেষ গোটা প্রচারটাই সিপিএমের বিরুদ্ধে করেছে। বিজেপি এবং তৃণমূল একসঙ্গে সিপিআইএমকে আক্রমণ করেছে, আপনারা দেখুন না ওদের বক্তৃতাগুলো। সুতরাং লস্ট ওটা হচ্ছে আরেকটা ধরনের প্যানিক রিয়াকশন। সিপিআইএম আছে বলেই ওরা ভয় পাচ্ছেন। আপনারা তরুণ তুর্কিদের ওপর ভরসা রাখলেন, তাদের উপরেও কি মানুষ ভরসা রাখতে পারলো না? আপনারা টোটাল মুখটাকেই চেঞ্জ করে দিলেন। দেখুন, একটা ভোট কি দুটো ভোট, এটা দিয়ে কমিউনিস্ট পার্টির কর্মসূচি, তার কার্যকলাপ, তার কর্মীদের মূল্যায়ন করা ঠিক না। এই যারা আজকে দেখছেন তরুণ প্রার্থী হয়েছেন, তারাও তাদের ছাত্র যুব হিসাব আন্দোলনের একটা দীর্ঘ ইতিহাস তৈরি হয়েছে। এরাই আগামী দিনের রাজনীতিক ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সুতরাং এই একটা নির্বাচনকে সামনে রেখে খুব হই হই করার তো মানে হয় না। আমরা কি তরুণের এই দৃষ্টান্ত স্থাপন করব যে মানুষকে ভোট না দিতে দিয়ে 6 লক্ষ ভোটে জিতলাম? তবে বলছি তো এইটাই কি? তবে এটা ভোট হয়েছে নাকি? এটা বোঝাই যাচ্ছে। আমরা কি তরুণের এই দৃষ্টান্ত স্থাপন করব যে মানুষকে ভোট না দিতে দিয়ে 6 লক্ষ ভোটে জিতলাম? তবে বলছি তো এইটাই কি? তবে এটা ভোট হয়েছে নাকি? এটা বোঝাই যাচ্ছে। মমতা কি বলছেন এটা যদি আমাদের সবসময় গ্রাহ্যতার মধ্যে মানতে হয় এবং সবসময় কথার জবাব দিতে হয়, তাহলে তো আমরা পাগল হয়ে যাব। ও তো পাগলের সেলিব্রিটি ফেসের উপর কি আমাদের রাজ্যের মানুষের সেই একই রকম আস্থা আছে? তারা কি মিমি নুসরতকে দেখে শিক্ষা নেয়নি এখনো পর্যন্ত? কারণ দেখলাম রচনা বন্দ্যোপাধ্যায়, দেব, সায়নী ঘোষ, একাধিক, সায়ন্তিকা বড়নগরে, কি বলবেন? না, এগুলো সেলিব্রিটি না, সে তো বিজেপিও কত সেলিব্রিটি নামিয়েছিল, সেটা কথা না। এদের কেউ গুরুত্ব দেয় না। ওরা কোনো কাজ করবে এটাকে মানুষ বিশ্বাস করে না। মানুষ যেটা করেছে সেটা হচ্ছে যে মমতা ক্ষমতায় আছেন এবং তার ধর্মীয় বিভাজনের লাইন, তার কিছু কিছু অনুদানমূলক প্রকল্প, তারই খানিকটা ফসল হয়েছে। ও সেলিব্রিটি ফেব্রিটি না, কিসের সেলিব্রিটি? মানুষ কি এদের উপরেই আস্থা রাখলো? আপনি গিয়ে জিজ্ঞেস করুন যাদের ভোট দিয়েছে, তারা এদের কাউকে চেনে না। এদের ভরসা রেখে ভোট দেয়নি। তারা বলবে আমরা ভোট দিয়েছি লক্ষ্মীর ভাণ্ডার ইত্যাদি ইত্যাদি। আর ধর্ম, এই দুটোর ভিত্তিতে ভোট হয়েছে পশ্চিমবঙ্গ। ভোটে জিতে পপুলিজম দিয়ে আইন নিয়ন্ত্রণ হয় না। তাহলে বহু পাড়ায় দেখবেন চোর ডাকাতরা তারা ভয়ানক জনপ্রিয়। চোর ডাকাতরা বলে আমরা জনপ্রিয় হতে বা আমাদের অপরাধ করবেন না। আমরা তো দেখেছি নারী ধর্ষণ করেছে, সে নারী ধর্ষকের পক্ষে একটা এলাকার লোক দাঁড়িয়ে গেছে। আমার নিজের অভিজ্ঞতা মধ্যম গ্রামে, যখন নাকি ওই ট্যাক্সি ড্রাইভারের মেয়েটা ধর্ষিতা হলো, তখন যখন আমি সেখানে গিয়েছিলাম, লোকে ঢুকতে পারছে না, আমি গিয়েছিলাম ভয়ে, যেহেতু ওরা কিছু করেনি, যেহেতু আমি হাইকোর্টের সঙ্গে যুক্ত। ফিসফিস করছে, ওকে কিছু করবো না, হাইকোর্ট।
তাতে তার পাড়ার লোকেরা তো ধর্ষিতার পক্ষে, ধর্ষকের পক্ষে দাঁড়িয়ে যায়, তাতে কি হবে? সেই পপুলিজম কি না আইন নাকি? তবে শাসক এইবারে দেখা গেল একটা মানে যে পন্থা অবলম্বন করেছিল, বিরোধীরা যখনই ভোট কেন্দ্রে যাচ্ছে তাকে ঘিরে ধরে গো ব্যাক স্লোগান, তাকে ঘিরে ধরে চোর চোর স্লোগান, এই একটা দেখা যাচ্ছিল চারিদিকে বিরোধীদেরকে ধরে। অসভ্যতা। ভারতবর্ষের গণতান্ত্রিক প্রক্রিয়ায় এগুলো হচ্ছে অসভ্যতা। না আমি বলছি চোরটা কি আপনারা এস্টাবলিশ করতে পারলেন না? চোর কারা আমাদের চোর তো বটেই, যে নিজেরাই স্বীকার করছেন চোর, এগুলো এস্টাবলিশ করতে হবে। আজকে আমি এই মুহূর্তে মানে আমার যিনি ইন্টারভিউ করছেন একজন, তার গলা হাতটা ছিনিয়ে নিলাম। তাহলে এখন প্রমাণ করে আমি ছিনিয়ে নিয়েছি। চোর তো যার থেকে ছেঁড়া হলো সেই বলবে চোর, যে দেখলো সেই বলবে চোর। এখন যদি বলে আমি চুরি করেছি, ঠিক আছে আমাকে প্রমাণ করো 30 বছর পরে। ভারতবর্ষের বুকে বাবরি মসজিদ ভাঙা হয়েছে, পৃথিবীর সব মানুষ দেখেছেন, আমরাও দেখেছি, কেউ তো সাজা পায়নি। না উনি বলছেন তার মানে কি তাই সাজা পায়নি, তার মানে কি বাবরি মসজিদ ভাঙা হয়নি? না মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন আমার নামে যে সমস্ত কুৎসা রটানো হয়েছে, সমস্ত কিছু তাদের মিডিয়াও আমি কাউকে ছাড়বো না, এক অংশকেও আমি ছাড়বো না। খুব ভালো কথা। আমি তো চাইছি উনি কোর্টে আসেন, রাস্তায় গুন্ডা না নামিয়ে, ইলেকট্রাল বন্ডের টাকায় গুন্ডাদের লালন পালন না করে কোর্টে আসুন।